কিন্তু শুভেন্দুর বক্তব্য হচ্ছে তা নয়, আমাকে ইমিডিয়েটলি ক্ষমতায় আসতে হবে, এইবারই আসতে হবে। আর এবার যদি 26-এ যদি আসতে না পারি, তাহলে মানে পশ্চিমবাংলাতে মানে ইমিডিয়েটলি পরিবর্তন করা সম্ভব হবে না। ফলে এই জায়গা থেকে কিন্তু আমি তোমায় বলছি, তিন নেতা তিন রকম দিশায় এগোচ্ছে, মানে এগোচ্ছে, অন্তত আমার মনে হচ্ছে ও লক্ষ্যের জায়গা থেকে। এখন দিনের শেষে শেষ বিচারটা করবে হলো নরেন্দ্র মোদী, অমিত শাহ। নরেন্দ্র মোদী, অমিত শাহ যদি মানে নির্বাচন, মানে আমি বলছি যে নির্বাচন কমিশনকে যদি সক্রিয় না করতে পারে, নির্বাচন এবং নির্বাচনে যদি সেন্ট্রাল ফোর্সকে যদি আর 5টা নির্বাচনের মতন সক্রিয় না রাখতে পারে, এবং ল অ্যান্ড অর্ডার রক্ষা না করে যদি নির্বাচন হয়, তাতে কোন নেতা কি ভাবলো আজ গেল, তৃণমূল কংগ্রেস যে কায়দায় ভোট করে সেটাই শেষ কথা হবে। মানুষ কাকে বিশ্বাস করবে, শুভেন্দু অধিকারী হিন্দুত্বের রাজনীতিকে, নাকি নতুন সভাপতি শ্রমিক ভট্টাচার্যের বক্তব্যকে? দল আগে, নেতা পরে, সেটা মানে তিনি কিন্তু প্রমাণ করতে পারলেন না। শ্রমিক ভট্টাচার্য কিন্তু কার্যত দিলীপ ঘোষকে আলাদা গুরুত্ব দিয়ে ফোন করে ডেকেছেন, তারপরে উনি এসছেন। ফলে উম, নেতা যে অনেক কোনো কোনো ক্ষেত্রে অনেক বড় হয়ে যায়। শ্রমিকের বক্তব্য যেটা দুদিন আগে ছিল, আহ, সেটা তিনি নিজেই কন্ট্রাডিক্ট করলেন, দিলীপ ঘোষকে আলাদাভাবে ডেকে। শুভেন্দুর থেকে দিলীপকে আলাদা, দিলীপ দিলীপ মানে এটা অনেকটা হলো যে মোদি ভালো, অমিত শাহ খারাপ, মানে দিলীপ ঘোষ ভালো, শুভেন্দু অধিকারী খারাপ। এই যে ডিভাইড অ্যান্ড রুল, এইটা বোঝার মতন ক্ষমতা দিলীপ ঘোষের নেই, আছে, কিন্তু উনি বুঝতে চান না। উনি একগুয়ে ভাব নেন। দিলীপ ঘোষকে জামাই আদর করে মমতা বন্দ্যোপাধ্যায়, অরূপ বিশ্বাস কোন স্বার্থে নিয়ে গেছিল, কোন স্বার্থে নিয়ে গেছিল? বিজেপি যে দাবিটা করে, বা শ্রমিক ভট্টাচার্য যে দাবি করছে যে নেতাদের মুখ সরিয়ে দিলাম, দলের আদর্শই বড়, তাই নেতাদের মুখের পরিবর্তে দলের আদর্শ থাকবে, কার্যত সেটা চ্যালেঞ্জ হয়ে গেল যখন দিলীপ ঘোষকে আলাদাভাবে ডাকতে হলো নেতা হিসেবে। দিলীপ ঘোষ জাস্ট ডিফাই শুধু করেছে তা নয়, শুভেন্দুর আয়োজিত সবার উপর দিয়ে, মানে বুক মারিয়ে, যেটা উনি বলেন, বুক মারিয়ে গিয়ে কিন্তু মমতার সাথে সাক্ষাৎ করেছেন। হাজার হাজার কর্মী সমর্থকরা ব্যথিত হয়েছে, কারণ তাদের ভাবনা কেন্দ্রীয় নেতাদের ভাবনার মতনই ছিল, যে কেন সরাসরি ট্যাক্স পেয়ার বা করদাতাদের টাকায় কেন মমতা বন্দ্যোপাধ্যায় লোক দেখানো মন্দির করবেন। এবং একই সাথে বিজেপির কর্মী সমর্থকদের মধ্যে এই ভাবনাও কাজ করেছিল যে মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে কেন আমার নেতা গিয়ে উপস্থিত হবেন। তো মানে তিনজনের ক্ষেত্রে আমি তোমায় বলছি যে দিলীপ ঘোষের ক্ষেত্রে বক্তব্যটা হচ্ছে, যদি 1000 বছর লাগুক ক্ষমতায় আসতে, 1000 বছর অপেক্ষা করব, 1 নম্বর। 2 নম্বর, শুভেন্দু অধিকারী ইমিডিয়েট ক্ষমতায় আসতে হবে, মমতাকে ইমিডিয়েট হারাতে হবে, যে কোনো মূল্যে হারাতে হবে। 26-এ শেষ সুযোগ, এবং দল এবং সেটাকে এন্ডোর্স করছে। আমি তোমায় বলছি, কোনো এমএলএ যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের ওই কর্মসূচিতে যুক্ত হতেন, শঙ্কর ঘোষ হতে পারে, অন্য কোনো মানে বঙ্কিম ঘোষ হতে পারেন, বা অন্য যে কোনো বিধায়ক যদি সত্যি দলকে অস্বীকার করে মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকা ওই দীঘার সভায় যেতেন, দীঘার অনুষ্ঠানে যেতেন, ইমিডিয়েটলি তার সাসপেন্ড হতো। কিন্তু দিলীপ ঘোষের ক্ষেত্রে কোনো মানে শোকজ লেটার কি দিয়েছে, আমি আমি জানি যায়নি। কোনো মানে ডিসিপ্লিনারি পানিশমেন্ট হয়েছে না। তার মানে শ্রমিক ভট্টাচার্যকে আমি উদ্দেশ্য করে বলছি, আপনি আপনার নিজের ভাবনাকেই কন্ট্রাডিক্ট করলেন, যে ইয়ে আদর্শ বড় দলের, নেতার থেকে আদর্শ বড়, আর মানে নেতার থেকে দল বড়, দলের থেকে দেশ বড়, যেটা বলছেন। আপনার দলে কিন্তু দিলীপ ঘোষ এত বড় নেতা যে যিনি মানে আপনারই বক্তব্য দিল্লি থেকে আপনি যেটা বলেছিলেন, যে দিলীপ ঘোষ যে অবস্থানটা নিয়েছে সেটা শুভেন্দু অধিকারীর যে ভাবনা তার বিপরীত। শুধু তাই নয়, আপনি পরিষ্কার বলেছিলেন আমরা বিরোধী দলের নেতার সাথে আছি, দিলীপ ঘোষ তার ব্যক্তিগত উদ্যোগ হতে পারে, কিন্তু আমাদের দলের কোনো কর্মসূচি নয়। একজন রাষ্ট্রীয় স্তরের নেতা, যিনি প্রাক্তন সভাপতি, প্রাক্তন সাংসদ, দলকে ডিফাই করে যাওয়ার পরেও শ্রমিক ভট্টাচার্য আপনারা ওই ব্যক্তি দিলীপ ঘোষকে কিন্তু না শাস্তি দিতে পেরেছেন, না কোনো রকম পানিশমেন্টের ব্যবস্থা নিয়েছেন, না তাকে কোনো সতর্ক আলাদা করে করেছেন। আপনারা যেটা মানে বাস্তবে যেটা করলেন সেটা হলো যে দিলীপ ঘোষ লার্জার দেন লাইফ, তাই তার সাথে কম্প্রোমাইজ করে ফোনে ডেকে এনে নতুন সভাপতির সাথে মিট করতে হলো। আর নতুন সভাপতির সাথে
এই যে মিটিং করতে আসলেন উনি, তাতে তার নিজের দলবলকে নিয়ে আসলেন, সেটা গৌরবের সাথে বললেন যে আমি আমার কর্মী সমর্থকদের ফোনাফুনি করে দিলাম, ওরা সবাই চলে আসলো, একসাথে আমরা দেখা করতে আসলাম। তার মানে কি, বিজেপির মধ্যে দিলীপ গোষ্ঠী একটা আলাদা গোষ্ঠী, সেটা তো উনার বক্তব্যতেই প্রকাশ। দাঁড়িয়ে সবাই বলছিলেন যে দিলীপ ঘোষ 21শে জুলাইয়ের মঞ্চে হয়তো দিলীপ ঘোষকে দেখা যেতে পারে, কিন্তু আমরা দেখলাম না, দিলীপ ঘোষকে শ্রমিক ভট্টাচার্য সাদরে আমন্ত্রণ করলেন এবং দিলীপ ঘোষ গেলেন সেখানে, শ্রমিক ভট্টাচার্যকে বরণ করে নিলেন। দিলীপ, শুভেন্দু এবং শ্রমিক ভট্টাচার্যের কি সমীকরণ হবে রাজনীতিতে আগামী 26-এ? কি সমীকরণ হবে? কারণ দিলীপ, শুভেন্দু, শ্রমিক, যেভাবে দেখা গেছে দিলীপ ঘোষ মমতা বন্দ্যোপাধ্যায়ের পার্টির নির্দেশ না মেনে জগন্নাথ মন্দিরে চলে গিয়েছিলেন, বা দিলীপ ঘোষ যেটা নিজে বলছেন যে আমি যেটা করেছি সেটা ঠিক, আমি ঠাকুরের কাছে গেছি, তিনি একবারও সেটার জন্য কিন্তু ক্ষমা চাইনি, বা সেটার জন্য কিন্তু তিনি একবারও বলেননি যে এটা আমি ভুল করেছি। তার তরফ থেকে এখনো পর্যন্ত সেই মন্তব্য উঠে আসেনি। কিন্তু কাল যেভাবে পার্টি অফিসে দেখা গেল হুল্লোড়, ওর কার্যত দিলীপ ঘোষ বললেন যে এখান থেকেই বার্তা দিয়ে দেওয়া হচ্ছে। আমার সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক বিশ্বনাথ চক্রবর্তী, কথা বলবো স্যারের সাথে। স্যার, দিলীপ, শুভেন্দু এবং শ্রমিক ভট্টাচার্যের কি সমীকরণ হবে? কারণ 21শে জুলাই যেখানে জোর জল্পনা দিলীপ ঘোষ চলে যাবেন, কারণ দিলীপ ঘোষ নিজেই বলেছেন অরূপ, কুণাল আমার বন্ধু, তো তিনি বলেছেন। দেখো, কয়েকদিন আগেই তুমি আমাকে প্রশ্ন করেছিলে যে প্রেস কনফারেন্সে নেতাদের ছবি শ্রমিক ভট্টাচার্য সরিয়ে দিয়েছেন, দিয়ে দলীয় সিম্বল, দলীয় যে প্রতীক পদ্মফুল সেটা রেখেছেন। এবং শ্রমিক ভট্টাচার্য নাকি বলেছিলেন যে না, দল আগে নেতা পরে। সেটা মানে তিনি কিন্তু প্রমাণ করতে পারলেন না। শ্রমিক ভট্টাচার্য কিন্তু কার্যত দিলীপ ঘোষকে আলাদা গুরুত্ব দিয়ে ফোন করে ডেকেছেন, তারপরে উনি এসছেন। ফলে উম, নেতা যে অনেক কোনো কোনো ক্ষেত্রে অনেক বড় হয়ে যায়। শ্রমিকের বক্তব্য যেটা দুদিন আগে ছিল, আহ, সেটা তিনি নিজেই কন্ট্রাডিক্ট করলেন দিলীপ ঘোষকে আলাদাভাবে ডেকে। আবার দিলীপ ঘোষও মানে এখানে আমি একটা কথা বলবো, শ্রমিক ভট্টাচার্য বলেছেন আমি যখন রাজ্য সভাপতির নমিনেশন করতে যাচ্ছিলাম, আমি প্রত্যেকটা যারা প্রাক্তন রাজ্য সভাপতি, জীবিত রাজ্য সভাপতি ছিলেন, তাদের প্রত্যেককে আমি কল করি। তাহলে সেই সময়ে আসেননি কেন, আলাদা কেন? শুধু তাই নয়, আমি এখন যেটা বলবো সেটা দিলীপ ঘোষের বক্তব্য থেকেই বলবো। তিনি যে বলছেন বরণ করতে গেছেন। দিলীপ ঘোষ বললেন যে শ্রমিক ভট্টাচার্য আমায় ফোন করেছিল, উনি নিজের থেকে আসেননি, শ্রমিক ভট্টাচার্য ফোন করেছিল। তারপরে তার অনুগামীরা, মানে তিনি তাদের কয়েকজন অনুগামীকে ফোন করেন, অনুগামীদের নিয়ে বিজেপির কোন নেতা নতুন সভাপতির সাথে দেখা করছেন, হই হুল্লো করছেন পার্টিতে, এটা বিজেপির রাজনীতির ইতিহাসে প্রথমবার। অর্থাৎ বিজেপি যে দাবিটা করে, বা শ্রমিক ভট্টাচার্য যে দাবি করছে যে নেতাদের মুখ সরিয়ে দিলাম, দলের আদর্শই বড়, তাই নেতাদের মুখের পরিবর্তে দলের আদর্শ থাকবে, কার্যত সেটা চ্যালেঞ্জ হয়ে গেল যখন দিলীপ ঘোষ কে আলাদাভাবে ডাকতে হলো নেতা হিসেবে। এবং তিনি আবার নিজস্ব অনুগামী নিয়ে সরগম করে যেভাবে আলাদা অস্তিত্ব জাহির করলেন, তাতে প্রমাণিত হয়ে গেল যে নেতা কিন্তু দলের থেকে অনেক সময় বড় হয়। দিলীপ ঘোষের ক্ষেত্রে এটা এক মানে প্রমাণ। দ্বিতীয় প্রমাণ যেটা, রাজ্য ইয়ের পুরো বিজেপি দল যখন, এমনকি সেন্ট্রাল লিডাররাও যখন দীঘার জগন্নাথ মন্দিরকে নির্মাণকে কেন্দ্র করে তীব্র আপত্তি তারা দুটি কারণে করেছিলেন। একটা কারণ হলো, কেন সরকারি টাকায় এই মন্দির হবে? বিজেপি যে রাম মন্দির তৈরি করেছে সেটাও সরকারি টাকায় করেনি। দ্বিতীয় যেটা, সেটা হলো যে এটা মন্দির যদি হয়, তাহলে কেন হিডকোর কাগজে এটাকে কালচারাল সেন্টার হিসেবে দেখানো হচ্ছে, কেন এই দ্বিচারিতা? এটা নিয়ে বিজেপির একদম কেন্দ্রীয় স্তর থেকে রাজ্য স্তরে তীব্র আপত্তি, এবং এই অনুষ্ঠানটা মমতা বন্দ্যোপাধ্যায় যেটা দীঘা উৎসব করলেন সেইটাকে বয়কট ডাক দিয়েছিল। শুভেন্দু অধিকারী কাউন্টার একটা ধর্মীয় সভা করেছিলেন হিন্দুদের নিয়ে। বিজেপি সমস্ত স্তরের, এমনকি আমি জানি আরএসএস এর বেশ কয়েকজন নেতা পর্যন্ত অনুরোধ করেছিলেন যে আপনি মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকা আমন্ত্রণে যাবেন না। দিলীপ ঘোষ জাস্ট ডিফাই শুধু করেছে তা নয়, শুভেন্দুর আয়োজিত সবার উপর দিয়ে, মানে বুক মারিয়ে, যেটা উনি বলেন, বুক মারিয়ে গিয়ে কিন্তু মমতার সাথে সাক্ষাৎ করেছেন। হাজার হাজার কর্মী সমর্থকরা ব্যথিত হয়েছে
কারণ তাদের ভাবনা কেন্দ্রীয় নেতাদের ভাবনার মতনই ছিল যে কেন সরাসরি ট্যাক্স পেয়ার বা করদাতাদের টাকায় কেন মমতা বন্দ্যোপাধ্যায় লোক দেখানো মন্দির করবেন। এবং একই সাথে বিজেপির কর্মী সমর্থকদের মধ্যে এই ভাবনাও কাজ করেছিল যে মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে কেন আমার নেতা গিয়ে উপস্থিত হবেন, যার যার দ্বারা আমরা অত্যাচারিত, যিনি যার নেতৃত্বে যে সরকার চলছে সেই সরকার এবং দলের দ্বারা এতটাই বিজেপি কর্মীরা অত্যাচারিত যে 260 জন শুধু মারা গেছে দিলীপ ঘোষের টেনিওরে, এবং তারপরে পোস্ট ইলেকশন ভায়োলেন্সে 54 জন মারা গেছে 5 দিনে। সেই রকম একটা নেত্রীকে যারা পলপটের সাথে তুলনা করে, যারা মানে উত্তর কোরিয়ার শাসক কিমের সাথে তুলনা করে, সেই দলের কর্মী সমর্থকদের ভাবাবেগকে আঘাত করে দিলীপ ঘোষ যেভাবে দলকে অস্বীকার করে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে সাক্ষাৎ করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে একদম প্ল্যান ওয়াইজ গেছেন। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় ওখানে উনি আসার পরে আবার এসেছেন, মুখ্যমন্ত্রী একজন দ্বিতীয়বার এসেছেন, তার জন্য অপেক্ষা করছিলেন। অরূপ বিশ্বাস যেভাবে আতিথেয়তা করেছে, এই সব কিছু দেখো। বিজেপির কোন কর্মী কোন সমর্থক সামান্যতম সরকারি সাহায্য পায় বলতো? কোন কর্মী বিজেপির একবারে গ্রাসরুট লেভেলের কর্মী সমর্থকদেরকে বাধ্য করে রাখা হয় সরকারের যে কোনো প্রকল্প থেকে? তাদেরকে মানে তুচ্ছ তাচ্ছিল্য করা হয়, তাদেরকে মারধর করা হয়, তাদেরকে অ্যারেস্ট করা হয়। সেখানে দিলীপ ঘোষকে জামাই আদর করে মমতা বন্দ্যোপাধ্যায় অরূপ বিশ্বাস কোন স্বার্থে নিয়ে গেছিল? কোন স্বার্থে নিয়ে গেছিল? হ্যাঁ, কি স্বার্থ? স্বার্থ একটাই, বিজেপি দলের মধ্যে বিভাজন তৈরি করো। ওই রকম একটা বিভাজন হওয়ার ফলে শুভেন্দুর থেকে দিলীপকে আলাদা, দিলীপ মানে এটা অনেকটা হলো যে মোদি ভালো অমিত শাহ খারাপ, মানে দিলীপ ঘোষ ভালো শুভেন্দু অধিকারী খারাপ। এই যে ডিভাইড অ্যান্ড রুল, এইটা বোঝার মতন ক্ষমতা দিলীপ ঘোষের নেই, আছে কিন্তু উনি বুঝতে চান না, উনি একগুঁয়ে ভাব নেন। শুধু একটা জিনিস, যে দিলীপ ঘোষ সত্যি যখন মুহুর্মুহু যখন মুর্শিদাবাদের মতো ঘটনা, আপনারা একাধিক টিভি চ্যানেলে বসে ডিবেট চলছে, মানে একদম সরগরম গরম পরিস্থিতি, সেখানে বিয়ে করে নিলেন। জগন্নাথ মন্দিরটা খবরেই আসেনি, সেখানে জগন্নাথ মন্দিরটাই গিয়ে খবরে চলে এলেন। তারপর কুণালদেরকে বলছেন বন্ধু, অরূপ বিশ্বাসদেরকে বলছেন বন্ধু। এই দিলীপ ঘোষকে রেখে আদেও কি বঙ্গ বিজেপির কিছু লাভ হবে না 26-এ? শুধুমাত্র এই যে আমরা বলছি বিজেপির মধ্যে অনেক গুপ্তচর রয়েছে তৃণমূলের, তাহলে সেই গুপ্তচরিতাই হবে? আমি জানি না, অনেক লোক ইতিমধ্যেই কমেন্ট। এত জটিল প্রশ্ন আমার কাছে উত্তর নেই, আমি উত্তর দিতে রাজি নই বা পারবো না, আমি সত্যি পারবো না, মানে আমার বাইরে। কিন্তু আমি তোমাকে এটা বলতে পারি যে দীর্ঘ সময় ধরে যেহেতু বিজেপি আর তৃণমূলের নির্বাচনী আঁতাত ছিল 1998 সাল থেকে 2006 সালে, একটার পর একটা নির্বাচনে বিজেপি এবং তৃণমূল তারা জোট বেঁধে বামেদের বিরুদ্ধে লড়াই করেছে। ফলে তৃণমূল এবং বিজেপি কর্মীদের মধ্যে বা নেতাদের মধ্যে একটা সখ্যতা আছে, পরস্পরকে চেনেন জানেন। ফলে এইখানে আমি বারবার যেটা দেখি, 2011 সালে যখন রাজ্যে পরিবর্তন আসছে তখন বিজেপির ভোট পার্সেন্ট কমে 2% 3%-এ দাঁড়ায়। তার কারণটা হলো বিজেপির কর্মী সমর্থকরা তখন ঢেলে তৃণমূলকে ভোট দিয়ে বামেদের সরিয়েছে। আবার 2016 সালের 2014-তে নরেন্দ্র মোদী যখন ক্ষমতায় আসলেন, সেই লোকসভা নির্বাচনে বিজেপির 17% ভোট ছিল। বিজেপি 17% ভোট কমে গিয়ে 2016 বাম কংগ্রেস যখন জোট বেঁধে বিধানসভা নির্বাচনে লড়াই করলো, বাম আর কংগ্রেস যাতে ক্ষমতায় না আসতে পারে তার জন্য বিজেপির কর্মী সমর্থকদের ভোট কমে গিয়ে 10%-এর নিচে আসলো। তাহলে যাদের ভোট মানে লোকসভায় 14-তে 17%, সেইখানে 7% ভোট কোথায় গেল? ফলে যখনই বাম কংগ্রেসদের প্রশ্নটা আসে যে ক্ষমতার বৃত্তের মানে ওদের বাইরে রাখতে হবে, তখন কিন্তু তৃণমূল এবং বিজেপির মধ্যে একটা সখ্যতা এটা এবং কর্মীদের মধ্যে একটা সম্পর্ক, আত্মিক সম্পর্ক কিন্তু প্রকাশ পায়। এখানে আমি আর একটা আপনাকে কথা বলবো, যে কালকে টিভি স্ক্রিন ভাগ হয়ে গেল, একদিকে শুভেন্দু অধিকারী, একদিকে দিলীপ ঘোষের বক্তব্য। আমি বলছি শুভেন্দু অধিকারী ওই সময় প্রেস কনফারেন্স রেখেছিলেন, আগে থেকেই ঘোষণা করেছিলেন। তারপর দিলীপ ঘোষ ওই সময় পার্টি অফিস গেলেন। আমি বলছি দুজনের একই সময় টিভি স্ক্রিন পুরো ভাগাভাগি হয়ে গেল। আমি বলি নিজেদের দলের মধ্যে টিভি স্ক্রিন ভাগাভাগি করার একটা দেখা যাচ্ছে এই মুহূর্তে, নিজেদের মধ্যে ইন্টারেস্ট দেখা যাচ্ছে। তাহলে বিরোধী দল কি একদম মানে দেখো ভাবনা, মানে নেতা আলাদা হচ্ছে, ভাবনাগত জায়গা থেকে আলাদা হচ্ছে। শুভেন্দু অধিকারী একটা পথ নিয়ে চলছিলেন যে সেটা হলো মানে
বিজেপি মুসলিমদের ভোট পাবে না, এটা ফ্যাক্ট। ফলে সেই জায়গায় হিন্দুদেরকে অ্যাড্রেস করে ভোটটাকে কনসলিডেট করে যদি 110 সিট পাওয়া যায়, সেই উদ্যোগ নিয়েছিল শুভেন্দু অধিকারী। 110টার মতন সিট ম্যাক্সিমাম পাওয়ার সুযোগ আছে হিন্দু ভোট কনসলিডেট করে। এবার নতুন সভাপতি এসে মুসলিমদেরকেও অন্তর্ভুক্ত করতে চান, ইনক্লুশন পলিটিক্স আনতে চান। এখন প্রশ্ন হচ্ছে মানুষ কাকে বিশ্বাস করবে, শুভেন্দু অধিকারী হিন্দুত্বের রাজনীতিকে, নাকি নতুন সভাপতি শ্রমিক ভট্টাচার্যের বক্তব্যকে? এবং একই সাথে আবার মানে আরেক রকম বিভিন্ন সময় অ্যাটেনশন সিকার হিসাবে দিলীপ ঘোষ উঠে আসছেন। ফলে এদের সমীকরণটা ঠিক কি হবে আমাকে একটু যদি শর্টকাটে বলেন। শুভেন্দু, দিলীপ, শ্রমিক, 26-এ কি সমীকরণ হবে? তৃণমূল কংগ্রেসে তো যাচ্ছে না, সেটা কালকে দিলীপ ঘোষ স্পষ্ট করে দিয়েছেন, কিন্তু এদের তিনজনের সমীকরণটা কি? দেখো, মানে আপাতত মানে তিনজনের ক্ষেত্রে আমি তোমায় বলছি যে দিলীপ ঘোষের ক্ষেত্রে বক্তব্যটা হচ্ছে যদি 1000 বছর লাগুক ক্ষমতায় আসতে, 1000 বছর অপেক্ষা করব, 1 নম্বর। 2 নম্বর, শুভেন্দু অধিকারী ইমিডিয়েট ক্ষমতায় আসতে হবে, মমতাকে ইমিডিয়েট হারাতে হবে, যে কোনো মূল্যে হারাতে হবে, 26-এ শেষ সুযোগ। আর অন্যদিকে শ্রমিক ভট্টাচার্যের একদিন তো মানুষ বিশ্বাস করেনি আমরা 2% ভোট পেতাম, আর সেই সময়টা হলো 84-85 সালের গল্প। আর 84-85 পরে আজকে হলো 2025, তার মানে মাঝখানে 45 বছরে আপনি এই জায়গায় পৌঁছেছেন। শ্রমিক ভট্টাচার্য 1000 বছর অপেক্ষা করতে চায় না, কিন্তু সেও বলে যে যদি তার থেকে একটু বেটার রেজাল্ট আমরা করতে চাই। মানে আমি তোমায় বলছি যে মানে পরিবর্তনটা আনতেই হবে অ্যাট এনি কস্ট। সেই আর্যের শুভেন্দুর যে লেভেলে আমি দেখি পরিবর্তনের আকাঙ্ক্ষা, পরিবর্তনের জন্য জীবনটা পাত করে দেওয়া, জীবন শেষ করে দিতে, সেটা শুভেন্দুর মধ্যে যেটা আছে, সেইটা কি সত্যি দিলীপ ঘোষের মধ্যে আছে? সেটা কি সত্যি শ্রমিক ভট্টাচার্যের মধ্যে আছে বা বিজেপির প্রথম সারির নেতাদের মধ্যে আছে? তারা ভাবে যে তৃণমূল তো একটা অর্গানিক, মানে মানে বিজেপির একটা অর্গানিক গ্রোথ হচ্ছে। এক জায়গায় এক সুতো এনে সমীকরণ এই মুহূর্তে হচ্ছে না। মানে দেখুন, অর্গানিক যে গ্রোথ, সেই গ্রোথে বিশ্বাস করছে দিল্লির নেতারাও। মনে করছে যে ভাই আমরা তো একসময় 2টো আসন পেতাম, এখন আমরা 77টা বিধানসভা পেয়েছি, আমরা একসময় লোকসভা 2টো আসন পেতাম, এখন আমরা 12টা পাচ্ছি। ফলে এইরকম ভাবে ওরা অর্গানিক গ্রোথের কথা বলছেন, পশ্চিমবাংলায় অর্গানিক গ্রোথের কথা বলছেন, এবং বলছেন যে একসময় 25 বছর পরে তো উড়িষ্যাতেও ক্ষমতা এসেছি। ফলে ওরা অর্গানিক গ্রোথের মাধ্যমে, অর্থাৎ ধীরে ধীরে গ্র্যাজুয়ালি আমরা একটা সময় তৃণমূল নিজেই ভেঙে পড়বে, আমরা সেই সময় ক্ষমতায় আসবো, এরকম একটা ভাব কিন্তু দিল্লির নেতা শ্রমিক ভট্টাচার্য বা দিলীপ ঘোষের মধ্যে। কিন্তু শুভেন্দুর বক্তব্য হচ্ছে তা নয়, আমাকে ইমিডিয়েটলি ক্ষমতায় আসতে হবে, এইবারই আসতে হবে। আর এবার যদি 26-এ যদি আসতে না পারি, তাহলে মানে পশ্চিমবাংলাতে মানে ইমিডিয়েটলি পরিবর্তন করা সম্ভব হবে না। ফলে এই জায়গা থেকে কিন্তু আমি তোমায় বলছি, 3 নেতা 3 রকম দিশায় এগোচ্ছে, মানে এগোচ্ছে, অন্তত আমার মনে হচ্ছে লক্ষ্যের জায়গা থেকে। এখন দিনের শেষ বিচারটা করবে হলো নরেন্দ্র মোদী, অমিত শাহ। নরেন্দ্র মোদী, অমিত শাহ যদি মানে আমি বলছি যে নির্বাচন কমিশনকে যদি সক্রিয় না করতে পারে, নির্বাচনে যদি সেন্ট্রাল ফোর্সকে যদি আর 5টা নির্বাচনের মতন সক্রিয় না রাখতে পারে, এবং ল অ্যান্ড অর্ডার রক্ষা না করে যদি নির্বাচন হয়, তাতে কোন নেতা কি ভাবলো আজ গেল, তৃণমূল কংগ্রেস যে কায়দায় ভোট করে সেটাই শেষ কথা হবে।